সো নমস্কার ফ্রেন্ডস। আমরা আজ আর কি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই ক্লাসে সবাইকে ওয়েলকাম। গতকালকে কিছু টেকনিক্যাল প্রবলেমে থাকার জন্য আমরা কিন্তু সেই ক্লাসটি সঠিক সময়ে তোমাদের কাছে পাবলিশ করতে পারিনি অথবা লিঙ্কটি শেয়ার করতে পারিনি। বাট পরবর্তীকালে তোমরা সবাই দেখেছো এবং পাশাপাশি রুলংও বলেছো, আমরা দেখেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। ভেরি গুড, যারা দেখেছো লাস্ট অবধি। তো আজকেও সেমভাবে লাস্ট অবধি থাকবে এবং পুরোটি ক্লাস দেখবে। আমরা ক্লাস অবভিয়াসলি প্রথমে বলে রাখছি যে খুবই লং করবো না, হার্ডলি 15 থেকে 20 মিনিট করবো, বাস দ্যাটস অল। ঠিক আছে ফ্রেন্ড, সো লেটস স্টার্ট। গতকালকে আমরা যে ক্লাসটি করেছিলাম, হোপফুলি তোমরা সেটি দেখেছিলে যে 1857 যে রিভোল্ট হয়েছিল তার উপরে আমাদের সেই ক্লাসটি ছিল এবং সেই ক্লাসটি তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই দেখেছো আশা করব। ঠিক আছে, তো ক্লাসগুলো চাইবে যে লাস্ট অবধি দেখতে, আদারওয়াইজ কীভাবে বুঝবে যখন যদি ফার্স্ট টু লাস্ট যদি না দেখবে, যদি ক্লাসের মিডিলে আসো অথবা লাস্টে আসো তাহলে কীভাবে হবে। তো চাইবে যে প্রথম থেকে লাস্ট অবধি থাকতে। আমরা অলরেডি তো হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দিয়েছি, তো এভাবে আসবে। 1857 রিভোল্ট সেটা আমরা করেছিলাম, যেটি হয়েছিল ঈশানচন্দ্র মানিকের আমলে। যে রাজা ঈশানচন্দ্র মানিক্য ছিলেন তখনকার সময় রাজা, এবং ওনার সময়কালে সে 1857 রিভোল্ট ছিল এবং তাতে ত্রিপুরা কতটা প্রভাবিত হয়েছিল সেই রিভোল্টের দ্বারা। বাট আজকেও সেমভাবে আমরা রিভোল্ট নিয়ে আসছি, বাট সেটি অন্যান্য একটার মধ্যে, যে রেসিস্ট্যান্স মুভমেন্টস ইন দ্য 19th সেঞ্চুরি যে মুভমেন্টগুলো হয়েছিল রিলেটেড টু ত্রিপুরা, যে ত্রিপুরার মধ্যে তার মধ্যে যে কোনো একটা রিভোল্ট নিয়ে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ত্রিপুরা রিভোল্ট। আশা করি তোমরা সেই নামটি অনেকে শুনেছো, আশা করি শুনে থাকবে যে ত্রিপুরা রিভোল্টটি কী ছিল এবং কী কারণে সেই ত্রিপুরা রিভোল্টটি তার ইনিশিয়াল রূপটি পেয়েছিল, বা ত্রিপুরা রিভোল্ট করতে বাধ্য হয়েছিল কেন, যেটি হয়েছিল সেই 1850 সালে। সেই 1850 সালে যে রিভোল্টটি হয়েছিল সেটি ত্রিপুরা রিভোল্ট ছিল। এবং সেই ত্রিপুরা রিভোল্ট আসে কোথা থেকে বা শুরু কোথা থেকে হয়, যদি আমরা সেইভাবে বিস্তারিত আলোচনা করি অবভিয়াসলি তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। সো লেটস স্টার্ট। সো ফ্রেন্ড, আমরা আমাদের গতকাল ক্লাসে পড়েছিলাম যে ঈশানচন্দ্র মানিকের পিতা ছিলেন যে কৃষ্ণকিশু মাণিক্য। যে কৃষ্ণকিশু মাণিক্য কে ছিলেন? যে ঈশানচন্দ্র মানিকের পিতা। ঈশানচন্দ্র মানিকের পিতা ছিল কৃষ্ণকিশু মাণিক্য। ইয়েস ফ্রেন্ড। সো কৃষ্ণকিশু মাণিক্যের মৃত্যুর পর তার যে জ্যেষ্ঠ পুত্র ছিল, তার যে জ্যেষ্ঠ পুত্রকে ঈশানচন্দ্র মানিক্য, তার যে জ্যেষ্ঠ পুত্র হলো ঈশানচন্দ্র মানিক্য। ইয়েস, ঈশানচন্দ্র মানিক্য ছিল তার জ্যেষ্ঠ পুত্র। তো কৃষ্ণকিশু মাণিক্যের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ঈশানচন্দ্র মাণিক্য যে সিংহাসনে বসে, উনি সিংহাসনে তার পরবর্তীকালে উনি সিংহাসনে বসেছিলেন। তার পাশাপাশি উনি যখন সিংহাসনে বসে, সেই সিংহাসনে বসার পাশাপাশি তার পরবর্তী যে ভ্রাতা ছিল, তার পরবর্তী ঈশানচন্দ্র মাণিক্য, অর্থাৎ ঈশানচন্দ্র মাণিক্যের পরবর্তী ভ্রাতার কথা বলা হচ্ছে। তো ঈশানচন্দ্র মাণিক্যের যে পরবর্তী ভ্রাতা ছিল উনি কে ছিল? যে উপেন্দ্রচন্দ্র, যে উপেন্দ্রচন্দ্র মাণিক্য। উপেন্দ্রচন্দ্র মাণিক্য ছিলেন তার পরবর্তী ভ্রাতা এবং তার জ্যেষ্ঠ পুত্র ছিল। এবং যদি ঈশানচন্দ্র মাণিক্যের পুত্রের কথা বলা হয়, তার জ্যেষ্ঠ পুত্র কে ছিল? যে বজেন্দ্র। তোমরা চাইলে সেসবগুলো লিখে রাখতে পারো, কিন্তু খাতা নিয়ে বসবে, চাইলে লিখে রাখতে পারো। আদারওয়াইজ যখন ত্রিপুরা রিভোল্ট পড়বে তখন শুধু কিন্তু সেই ফ্যাক্টগুলো মেমোরাইজ করে তাহলে কিন্তু তোমরা ইজিলি লিখতে পারবে। যদি 1857 সেই রিভোল্ট আসে, 1850 সেই ত্রিপুরা বিদ্রোহ আসে, অবশ্যই লিখতে পারবে। কিন্তু আমি সেইভাবে ক্লাসটা এক্সপ্লেন করবো যাতে তোমাদের সুবিধা হয় আর বাড়িতে গিয়ে না পড়তে হয়। ঠিক আছে ফ্রেন্ড? তো সেই কথাগুলো শুধু মনে রাখলে চলবে এবং সেই নামগুলা ফ্যাক্টগুলো মনে রাখলে চলবে, তাহলেই বাস তোমাদের কোয়েশ্চেন কমপ্লিট। যে 8 মার্ক বা 10 মার্কের কোয়েশ্চেন তোমাদের কমপ্লিট। ঠিক আছে? তো সেইভাবে আমরা করছি। সো এইভাবে আমরা দেখতে পাই যে ঈশানচন্দ্র সেই কৃষ্ণকিশু মাণিক্যের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ঈশানচন্দ্র মাণিক্য তখন ত্রিপুরা রাজা হয়ে বসছিলেন সেই 1950 দিকে। ঠিক আছে, 1950 থেকে সেই রিভোল্টের কথা বলা হচ্ছে তখন সময়কালে। বাট এবং উনি বসার পাশাপাশি ওনার যে পরবর্তী ভ্রাতা ছিল কে? উপেন্দ্রচন্দ্র মাণিক্য ছিল ওনার পরবর্তী ভ্রাতা। তোমরা চাইবে যে একটু দেখো ফ্রেন্ড, একটু কম্পিউটার লিখছি তার জন্য একটু হ্যান্ডরাইটিংগুলো ঠিকঠাক হচ্ছে না, তোমরা চাইবে যে অ্যাডজাস্ট করে নিতে, বুঝে নিতে। অনেকে বলতে হবে স্যার আপনার হ্যান্ডরাইটিং এতটা খারাপ। সো ফ্রেন্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি কম্পিউটারের মধ্যে লিখছি তো তার জন্য একটু এরকম দেখাচ্ছে। সো কি করবে? তো বাতা কে ছিল? উপেন্দ্রকিশোর ছিল তার পরবর্তী বাতা এবং তার পুত্র ছিল যে ব্রজেন্দ্র চন্দ্র। তো যথাক্রমে তারা তাদেরকে নিয়োগ করে। যখন ঈশানচন্দ্র মাণিক্য যখন রাজা হয়ে আসে তখন তাদেরকে নিয়োগ করে একজনকে যুবরাজ এবং একজনকে বড় ঠাকুর হিসেবে নিযুক্ত করে। ঠিক আছে? তো এইভাবে আমরা দেখতে পাই যে ঈশানচন্দ্র মাণিক্য কীভাবে রাজা হন এবং রাজা হওয়ার পাশাপাশি কাকে সেই পদের মধ্যে, বিভিন্ন পদের মধ্যে নিযুক্ত করেছিলেন। সো কৃষ্ণকিশু মাণিক্য কিন্তু সে ফ্রেন্ড 9টি পুত্র ছিল। টোটাল যদি পুত্রের সংখ্যা বলা হয় যে কৃষ্ণকিশু মাণিক্যের 9 জন পুত্র ছিল
ঠিক আছে। এবং যে কৃষ্ণকেশু মারা যাওয়ার আগে কিন্তু ঈশানচন্দ্র মাণিক্যকে যে রাজা উপাধি বা রাজা নামে সরি যে কৃষ্ণকেশু মাণিক্য মারা যাওয়ার আগে ঈশানচন্দ্র মাণিক্যকে কিন্তু রাজা মনোনীত করে যান। এবং তখন সময় যে ব্রিটিশ কর্তৃপক্ষ ছিল তাদের কাছে সেটা স্বীকৃত দিয়ে যান বা স্বীকৃত করিয়ে উনি গিয়েছিলেন। তো সেই জন্য কিন্তু তার জন্য কিন্তু যে ঈশানচন্দ্র মাণিক্যের কৃষ্ণকেশু মাণিক্যের যে অন্যান্য পুত্ররা ছিল, আমরা পড়েছিলাম 9জন পুত্র ছিল। তো তার জন্য কৃষ্ণকেশু মাণিক্যের যে 9জন পুত্র ছিল তারা কিন্তু কেউই সেই ঈশানচন্দ্র মাণিক্যের সে বিরোধিতা করতে সাহস পাচ্ছিল না। কারণ কেন? কারণ সেটা করে গিয়েছিল তার বাবা যে কৃষ্ণকেশু মাণিক্য, সেটা করে গিয়েছিল। তার জন্য ঈশানচন্দ্র মাণিক্যের বিরোধিতা কেউ করতে প্রকাশিত সাহস পাচ্ছিল না, বা ভিতর থেকে কিন্তু তারা অনেকটা জ্বলছিল, আমাদের ভাই রাজা হয়ে গেছে, আমরা কিছু করতে পারলাম না। তো সেরকমটা তারও মনে মনে জ্বলছিল যে আমরা রাজা হতে পারলাম না। তো তার জন্য তার বিরুদ্ধে কিন্তু গোপনে ষড়যন্ত্র চলতে থাকে। কার বিরুদ্ধে? ঈশানচন্দ্র মাণিক্যের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র চলতে থাকে। এখন বলতে পারতো স্যার তার সাথে ত্রিপুরা বিদ্রোহ যে 1850 সালে হয়েছিল তার সাথে সম্পর্ক কি? অবশ্যই ফ্রেন্ড আমরা আসছি, তার জন্য অপেক্ষা করো যে আমরা আসছি যে 1850 সালে যে রিভোল্টটা হয়েছিল। সো 1850 সালে সেই রিভোল্টের সম্পর্ক কি ছিল? অবভিয়াসলি আমরা সেটাতে আসছি। কীভাবে সম্পর্ক ছিল ঈশানচন্দ্র মাণিক্য রাজা হওয়ার পেছনে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার পেছনে, তার পাশাপাশি যে ঈশানচন্দ্র মাণিক্য যে তার ভ্রাতা যে উপেন্দ্রচন্দ্র মাণিক্য রাজা হিসেবে উপেন্দ্রচন্দ্র মাণিক্যকে তাদের সেই বিভিন্ন পদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন পদের মধ্যে নিয়োগ করেছিল, সেক্ষেত্রে সেটা সম্পর্ক কি? অবভিয়াসলি তার সাথে কিছু না কিছু সম্পর্ক আছে, অবভিয়াসলি সেই ত্রিপুরা রিভোল্টের সাথে। সো ফ্রেন্ড আমরা পড়েছিলাম যে ঈশানচন্দ্র মাণিক্যের পিতা ছিলেন যে কৃষ্ণকেশু মাণিক্য ঈশানচন্দ্র মাণিক্যের পিতা ছিলেন। সো ফ্রেন্ড কৃষ্ণকেশু মাণিক্য ছিলেন কিন্তু কি, যে কৃষ্ণকেশু মাণিক্য ছিলেন যে কিন্তু প্রচণ্ড কি, যে কৃষ্ণকেশু মাণিক্যর ঈশানচন্দ্র মাণিক্যের পিতা কৃষ্ণকেশু মাণিক্য ছিলেন যে প্রচণ্ড বিলাসী, অথবা যে প্রচণ্ড কি বিলাসী বলতে কি প্রচণ্ড উনি টাকা পয়সা সেগুলো খরচ করতেন। তো উনি ততটা খরচ করেছিলেন তখন ওনার সময়কালে। তো সেগুলো পূরণ করতে হয়েছিল ঈশানচন্দ্র মাণিক্য যখন পরবর্তীকালে রাজা, উনি সেটা দায়ভার নিতে হয়েছিল। তার পিতা ছিল সেরকমটাই, যে ততটা টাকা পয়সা সেভাবে উড়িয়েছিল, যতটা ইনকাম না ছিল তার থেকে বেশি টাকা সে নষ্ট করেছিল। সেই ক্ষেত্রে তো সেটা বার নিতে হয়েছিল। পরবর্তীকালে যখন ঈশানচন্দ্র মাণিক্য রাজা হন তখন পিতার সেই সম্পূর্ণ বার সেটা নিতে হয়েছিল। পিতার যে বুলটি করে গিয়েছিল, যত টাকা ঋণ রেখে গিয়েছিল, সেটা তখন ঈশানচন্দ্র মাণিক্য রাজা নিতে হয়েছিল। এবং উনি সেভাবে জমিদার বা ত্রিপুরা রাজ্য বা জমিদারি দেনার জর্জরিত হয়েছিল তখন সময় ত্রিপুরা রাজ্য। সো মৃত্যুর পূর্বে উনি প্রায় যে 11 লক্ষ টাকা, তখন সময় 11 লক্ষ টাকা কিন্তু যে দেনা করেছিল, কে দেনা করেছিল? যে ঈশানচন্দ্র মাণিক্যের পিতা শ্রী কৃষ্ণকেশু মাণিক্য 11 লক্ষ টাকা দেনা করেছিল। ইয়েস, সেখান থেকে বা সেইভাবে কিন্তু আসছে ত্রিপুরা বিদ্রোহ কীভাবে আসছে সেখান থেকে আসবে, ঠিক আছে। সো 11 লক্ষ টাকা উনি দেনা করে কে দেনা করেছিল? সে কৃষ্ণকেশু মাণিক্য দেনা করেছিল, ঠিক আছে, ঈশানচন্দ্র মাণিক্যের পিতা। তো ঈশানচন্দ্র মাণিক্য যখন পরবর্তীকালে রাজা হয় তখন কিন্তু তার সেই দেনা বার সবগুলো বহন করতে হয়েছিল। যেগুলো দেনা ছিল সবগুলো কি করতে হয়েছিল? বহন করতে হয়েছিল। সো ঈশানচন্দ্র মাণিক্য যখন রাজা হয়েছিল এবং তার উপর কত আছে? 11 লক্ষ টাকা দেওয়া আছে, কাউকে দিতে হবে না, 11 লক্ষ টাকা দেওয়া আছে। তো তখন সময় 11 লক্ষ টাকা মিনস হিউজ পরিমাণ যে মানি, হিউজ পরিমাণ টাকা, ঠিক আছে, 11 লক্ষ টাকা মিনস হিউজ পরিমাণ, এবং অনেকটাই টাকা। সো তখন সময় তো সেগুলো তাকে সুদ করতে হবে, দিতে হবে, যাদের থেকে নিয়েছে সেই টাকাগুলো অবশ্যই দিতে হবে না, তো দিতে হবে সেহেতু। তো সেক্ষেত্রে সে কী করবে? সে তো কোনো পন্থা তো অবলম্বন করে, কোনো পথ অবলম্বন করবে যে সে টাকা দেওয়া যায়। এখন সেই টাকা কি সে নিজে দিতে পারবে? অবভিয়াসলি সেটাকে কাউর থেকে তো নিতে হবে, কাদের থেকে তো নিতে হবে, না হলে সে কোথা থেকে দেবে? এবং সেই টাকা কাদের থেকে আসবে? সেই টাকা সে তখন ত্রিপুরার সে প্রজাদের থেকেই তো আসবে না, রাজা তো থরে না টাকা প্রডিউস করবে তখন। তো সেই টাকা ত্রিপুরার প্রজাদের থেকে বিভিন্নভাবে টাকা নেবে, সেইভাবেই তো আসবে না। তো তার জন্য উনি কী করলেন, যে তখন সময় ওনার এক অনুচর যে বলরাম হাজারি ছিল, ওনার অনুচর ছিল বলরাম হাজারি। ইয়েস, ওনার এক অনুচর কে ছিল? যে বলরাম হাজারি। তোমরা সেই নামটি ভালো করে মনে রাখবে, সেই নামটা আমরা অনেকবার নিব, এই নামটি অনেকবার নিব, যে বলরাম হাজারি ওনার নামটি, ঠিক আছে। ওনার এক অনুরোধ ছিল বলরাম হাজারি, এবং ওনাকে যে রাজ্যের কি করা হয়েছিল? রাজ্যের দেওয়ান হিসাবে নিযুক্ত করা হয়েছিল, রাজ্যের যে দেওয়ান হিসাবে নিযুক্ত করা হয়। কাকে নিযুক্ত করা হয়? যে বলরাম হাজারিকে। কে নিযুক্ত করেছে? ঈশানচন্দ্র মাণিক্য। মনে রাখবে সেসব কোয়েশনগুলো, একটা কোয়েশনের মধ্যে যদি সেসব ফ্যাক্টগুলো লিখেও আসে না ফ্রেন্ড, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কভার হয়ে যাবে, তাহলে আর কিছু পড়তে হবে না। দেখো যে কিছু ইজিলি বোঝাচ্ছে তোমাদেরকে, হোপফুলি তোমরা বুঝতে পারছো। সো
এভাবে কিন্তু উনি নিযুক্ত করেন, কাকে নিযুক্ত করেন? সে বলরাম হাজারিকে। যদি বলরাম হাজারি সম্বন্ধে বলা হয়, তো বলরাম হাজারি সম্বন্ধে যদি আমরা কিছু বলি, বলরাম হাজারি ছিলেন যে ঈশানচন্দ্র মানিক্যের যে পিতামহী ছিল, পিতামহী সেই মহারানী চন্দ্রপ্রভার ছড়ি চন্দ্রতারার একমাত্র দাসীর পুত্র ছিল কে? বলরাম হাজারি ছিল একমাত্র দাসীর পুত্র। তো সেই সব বিভিন্ন কারণে কিন্তু তখন সময় যে বলরাম দেওয়ানের কিন্তু নিযুক্তির ব্যাপারে রাজপরিবার অন্যান্যরা বিরোধিতা করছিল, যে একমাত্র দাসীর পুত্রকে কীভাবে সে হাজারি হিসেবে ঈশানচন্দ্র মানিক্য নিয়োগ করেছে, সেটা করা যায় না। তো তার জন্য রাজপরিবার যে অন্যান্য তারা সেটা তারা বিরোধিতা করেছে। তো তখন সময় কী করলো ঈশানচন্দ্র মানিক্য, যে বলরাম হাজারি নিযুক্ত করার কারণে যে রাজপরিবার অন্যান্যরা কিন্তু খুশি হতে পারেনি যে কীভাবে তাকে নিযুক্ত করা হয়েছে। হ্যাঁ, এবং তাছাড়া ফ্রেন্ড তখন সময় কিন্তু একমাত্র যে ঈশানচন্দ্র মানিক্য তো অ্যাপয়েন্ট করেছিল কাকে? বলরাম হাজারিকে। তার পাশাপাশি সে বলরাম হাজারিকে অ্যাপয়েন্ট যে করেছিল সেক্ষেত্রে উপেন্দ্রচন্দ্র ছিল তার পরবর্তী ভ্রাতা। উপেন্দ্রচন্দ্র কিন্তু তাকে সাহায্য করেছিল বা সাপোর্ট করেছিল যে তাকে বলরাম হাজারিকে যে কী হিসেবে দেওয়ান হিসেবে নিযুক্ত করার জন্য। সো এইভাবে কিন্তু যে বলরাম হাজারির এন্ট্রি হয়, কোথা হয়? সে তিপ্রা বিদ্রোহের মধ্যে বা সেই তাদের মধ্যে সেই এন্ট্রি হয়। এখন থেকে আসবে যে কীভাবে বলরাম হাজারি যে তিপ্রা বিদ্রোহের যে ফিল্ড বা ক্ষেত্র সেটা তৈরি করেছিল। এখন থেকে আমরা দেখব যে কীভাবে সে বলরাম হাজারি সেটা তৈরি করে দিয়েছিল। আমরা পড়েছিলাম যে বলরাম হাজারিকে কে নিয়োগ করেছিল? যে বলরাম হাজারিকে কে নিয়োগ করেছিল? বলরাম হাজারিকে নিয়োগ করেছিল ঈশানচন্দ্র মানিক্য নিয়োগ করেছিল। বাট তাকে নিয়োগ করার কারণটা কী ছিল? যে বলরাম হাজারিকে নিয়োগ করেছিল, বাট করার কারণটা কী ছিল? করার কারণটা ছিল যে তখন সময় আমরা পড়েছিলাম যে আর্থিক সংকটগুলো চলছিল। সেই সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য যে বলরাম হাজারিকে নিয়োগ করা হয়। তার পাশাপাশি দ্বিতীয় যদি রিজনটা বলি, দ্বিতীয় রিজনটা হবে যে উপেন্দ্রচন্দ্র কিন্তু যে যুবরাজ উপেন্দ্রচন্দ্র কিন্তু অনেকটাই যে বিলাসী ছিল। কার মতো? যে বিলাসী ছিল কার মতো? যে ঈশানচন্দ্র মানিক্যের যে পিতা কৃষ্ণকেশু মানিক্য, ওনার মতো কিন্তু যুবরাজ উপেন্দ্রচন্দ্র ক্রমাগত যে বিলাসী ছিল এবং তার চাহিদা পূরণ, উপেন্দ্রচন্দ্রের চাহিদা পূরণ এবং রাজ্যের যে আর্থিক সংকটগুলো চলছিল তার জন্য সে বলরাম হাজারিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ এ দেওয়ান হিসাবে। ঠিক আছে। সো বলরাম হাজারিকে যেহেতু দেওয়ান হিসেবে নিযুক্ত করা হবে, সে তো তাতে কাজ করবে না। তবে সেই উদ্দেশ্যে কিন্তু বলরাম হাজারি শুধু যে কঠোরভাবে রাজস্ব আদায় করতো না প্রজাদের কাছ থেকে, শুধু কঠোরভাবে যে রাজস্ব আদায় করতো সেটা নয়, তার পাশাপাশি প্রজাদের বিভিন্নভাবে শোষণ করা, বিভিন্নভাবে ভয় দেখানো, বিভিন্ন কিছু করে তাদের কাছ থেকে সেইভাবে ঋণ আদায় করতে থাকে। এবং প্রজারা কী তা করে, এবং সেইভাবে কিন্তু প্রজারা সেই করের বারে তখন পরবর্তী সময় জর্জরিত হয়ে পড়ে। তারা তখন ট্যাক্স দেওয়ার মতো, কর দেওয়ার মতো অবস্থায় তারা ছিল না। যেভাবে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো, তারা যদি না দিতে চাইতো তাহলেও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো। সেইভাবে প্রজারা কিন্তু অসন্তুষ্ট হয়ে পড়ে কার প্রতি? যে সে বলরামের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে। পাশাপাশি ঈশানচন্দ্র মানিক্যের প্রতি আমরা জানতাম যে ঈশানচন্দ্র মানিক্য যে বলরাম হাজারিকে যে অ্যাপয়েন্ট করেছিল সেটা কিন্তু কেউ খুশি হতে পারেনি, রাজপরিবার অন্যান্যরা, পাশাপাশি প্রজারও খুশি হতে পারেনি পরবর্তীকালে। কারণ প্রজারা খুশি হতে পারেনি হলো যে প্রজাদের উপর যেভাবে অত্যাচার আনা হচ্ছে তাকে নিয়োগ করার পর সেভাবে সেটা করতে পারছিল, সেভাবে প্রজারা অসন্তুষ্ট থাকতে পারছিল না। তো বলরাম হাজারি শুধু সেভাবে করছিল না যে প্রজাদের উপর বিভিন্নভাবে আঘাত করা শুধু বলরাম হাজারিই করছিল। তার পাশাপাশি যে বলরাম হাজারির ভ্রাতা ছিল দে শ্রীদাম হাজারি ছিল বলরাম হাজারিকে ভ্রাতা, এবং তারা দুই ভাই মিলে যে প্রজাদের উপর বিভিন্নভাবে সন্ত্রাস চালাতে থাকে তারা দুই ভাই, এবং প্রজাদের মধ্যে তখন সময় যে বিক্ষোভের সঞ্চার করেছিল। তো রাজপরিবার আমরা বলেছিলাম কি রাজপরিবার অনেকে কিন্তু সে বলরাম হাজারি নিযুক্ত কিন্তু পছন্দ করেনি। পাশাপাশি ঈশানচন্দ্রের প্রতি কিন্তু অনেকেই ঈর্ষান্বিত ছিল, কারণ যখন ঈশানচন্দ্র মানিক্যকে রাজা উপাধি করা দেওয়া হয় তখন রাজপরিবার কিন্তু অনেকে খুশি হতে পারেনি, রাজা হিসেবে বানানোর পরে কিন্তু রাজপরিবার অনেকে খুশি হতে পারেনি। তো একদিকে ছিল যে বলরাম হাজারিকে দেওয়ানি পদে নিযুক্ত, অপরদিকে ছিল ঈশানচন্দ্র মানিক্যকে রাজা করা। সেই ক্ষেত্রে কিন্তু যে প্রজাদের মধ্যে যে বিদ্রোহ ইন্ধন আস্তে আস্তে বাড়তে থাকে রাজপরিবার অন্যান্যরা। রাজপরিবার তারা তো ডাইরেক্টলি তো ঈশানচন্দ্র মানিক্যকে কিছু বলতে পারে না, তো ইনডাইরেক্টলি প্রজাদের মধ্য দিয়ে উস্কিয়ে দিয়ে তো রাজার এগেনস্টে কিছু করতে চাচ্ছে, রিভোল্ট এরকম নিয়ে আসতে চাচ্ছে তারা। সো তো এখন তো কী হলো যে এখন ফিল কিন্তু তৈরি হয়ে গেল যে তিপ্রা বিদ্রোহ, যে তিপ্রা রিভোল্ট সেটার ফিল কিন্তু কমপ্লিটলি রেডি যে তিপ্রা বিদ্রোহ করার জন্য। কেন করার জন্য? আমরা দেখেছিলাম যে আর্থিক সে অবস্থার জন্য, এবং পাশাপাশি যে বলরাম দেওয়ানের মতো এবং তার ভাই যে ছিল শ্রীদাম হাজারি এবং তাদের নিয়োগ করা, পাশাপাশি ঈশানচন্দ্র মানিক্যের রাজা হওয়া, সেসব বিভিন্ন কারণ নিয়ে কিন্তু এখন যে রিভোল্ট সেটা হতে যাচ্ছে। এখন কিভাবে হবে? সো বলরাম হাজারি এবং তার ভাই ছিল কে? শ্রীদাম হাজারি।
তো তাদের শাসন এবং শোষণে কিন্তু প্রজাদ্বর কিন্তু এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ছিল। তখন সময় যে একদল তিপ্রা, তখন সময় একদল তিপ্রা ও কুকি, একদল তিপ্রা ও কুকি সম্প্রদায় কী করেছিল, একজন তীব্র কুকি সম্প্রদায়, যে তখন সময় যে দুজন সর্দার ছিলেন, তাদের মধ্যে দুজন সর্দার ছিল, একজনের নাম হলো যে কীর্তি, একজন নাম কি যে কীর্তি, এবং আরেকজনের নাম, তোমরা আশা করি সেই নামটি শুনে থাকবে যদি কখনো পড়ে থাকো স্কুলে যদি পড়ে থাকো, পরীক্ষিত। আরেকজনের নাম কি ছিল, পরীক্ষিত, ইয়েস ফ্রেন্ড। তো তারা দুইজন ছিল তখন সময় সেই দুটি সম্প্রদায়ের মধ্যে লিডার। তো তাদের সেই লিডারের তাদের কারণে কিন্তু তাদের কারণে সেই কুকি বা তিপ্রা বা কুকিরা কিন্তু সম্প্রদায়িত সংঘবদ্ধ হতে শুরু করে। এবং তো পরবর্তীকালে সে 1850 খ্রিস্টাব্দে যে এপ্রিল মাসে 1850 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তারা কী করে একরাম রাতে যে বলরাম হাজারির সে বাসভবন আক্রমণ করে। যে কারা আক্রমণ করে, যে বলরাম হাজারির সে বাসভবন তারা আক্রমণ করা। কারা আক্রমণ করেছিল, সে কীর্তি এবং পরীক্ষিত নামে দুই লিডারের সহযোগিতায় সেসব তিপ্রা এবং কুকিরা সম্প্রদায়ের মানুষ যারা ছিল তারা কী করে, সে বলরাম হাজারির বাসভবন আক্রমণ করে। সো বলরাম হাজারির বাসভবন আক্রমণ করার ফলে সেখানে যে রক্ষীরা ছিল, বলরাম হাজারির যে রক্ষীরা ছিল, তারা তো বাধা দিতে আসে, বা বাধা দেওয়ার কারণে সে বিদ্রোহীদের হাতে তখন সময় নিহত হন সে রক্ষীরা। সো বলরাম হাজারি কী করে, তখন সময় যে পালিয়ে প্রাণ রক্ষা করেছিল। পাশাপাশি তখন শ্রীরাম হাজারি কিন্তু যে মারা যান সেই বিদ্রোহীদের হাতে শ্রীরাম হাজারি সে মারা যান। সো 1850 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ কিন্তু তিপ্রা বিদ্রোহ নামে পরিচিত। সে 1850 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ তিপ্রা বিদ্রোহ নামে পরিচিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পরবর্তীকালে কিন্তু এই বিদ্রোহ দমন করা হয়েছিল। তো পরবর্তীকালে এই বিদ্রোহ দমন করা হয় তখন রাজার সাহায্যে বা রাজার সৈন্যদের সাহায্যে পরবর্তীকালে এই বিদ্রোহ দমন করা হয় এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। তখন বিদ্রোহীদের দমন করা হয়, মারা হয়েছিল এইভাবে। তো এইভাবে কিন্তু তিপ্রা বিদ্রোহ শুরু হয়েছিল, এইভাবে তিপ্রা বিদ্রোহ শেষ হয়েছিল। তিপ্রা বিদ্রোহ ছিল না বেশি লং বিদ্রোহ, বাট বিদ্রোহ হওয়ার কারণ ছিল যে সে বলরাম হাজারিকের মতো দেওয়ান নিযুক্ত এবং প্রজাদের উপর অত্যাচার আনা, এবং ঈশানচন্দ্র মাণিক্য যে কৃষ্ণকিশোর মাণিক্য ছিলেন, উনার যদি বলতে হয় যে প্রথমে উনার দেনার দায়ী কিন্তু যে ঈশানচন্দ্র মাণিক্য সেসব পদক্ষেপগুলো নিতে বাধ্য হয়েছিল। বাট ঈশানচন্দ্র মাণিক্যের যে বলরাম হাজারিকে নিযুক্ত করেছিলেন, উনি যদি তার কাজগুলো ঠিকঠাক করতেন, এইভাবে যে প্রজাদের উপর অসন্তুষ্ট বা প্রজাদের উপর এইভাবে আর্থিক বোঝা যদি না চাপাতো, পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে উপেন্দ্রচন্দ্র কিন্তু সেই কৃষ্ণকিশোর মাণিক্যের মতো কি অত্যন্ত লোভী ছিল। ওনার টাকার প্রচুর প্রয়োজন ছিল, উনি প্রচুর লোভী ছিল, প্রচুর সম্পদে নষ্ট করত। তো সেই ক্ষেত্রে কী করতো, যে বলরাম হাজারিকে উনি আদেশ দিয়েছিল যে প্রজাদের কাছ থেকে যেভাবেই হোক নিয়ে আসতে টাকা। তো প্রজারা অবভিয়াসলি কোথা থেকে আনবে, প্রজাদের ঘরে তো টাকা থাকতে হবে না, তারপর তো তারা দেবে, তো কোথা থেকে দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে পরবর্তীকালে তিপ্রা এবং কুকি সম্প্রদায়ের নেতা ছিল যারা কীর্তি এবং পরীক্ষিত নামে, তারা দুজন, যে তাদের সহযোগিতায় তারা বিদ্রোহ করেছে 1850 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। এইভাবে সেই বিদ্রোহ হচ্ছিল পরবর্তীকালে। সো এই বিদ্রোহ যখন পরবর্তীকালে দমন করা তখন বলরাম হাজারি কিন্তু যে বলরাম হাজারি কী করে, যে বলরাম হাজারি কিন্তু পরবর্তীকালে যে কী করে, রাজার প্রতি কিছু অসন্তুষ্ট হয়। যে রাজা কে ছিলেন তখন, ঈশানচন্দ্র মাণিক্য ছিলেন তখন সময় রাজা, এবং ওনার প্রতি অসন্তুষ্ট হয় এবং গোপনে কী করে, যে বলরাম হাজারি একজন সৈন্য গঠন করে রাজার বিরুদ্ধে তখন বিদ্রোহ করতে শুরু করে। এবং বলরাম হাজারি চাইতো যে যাতে উপেন্দ্রচন্দ্রকে যাতে সিংহাসনে বসানো যায়, তার জন্য উনি সেই বিদ্রোহ করতে শুরু করে। বাট পরবর্তীকালে কিন্তু সেই ষড়যন্ত্র প্রকাশ্যে আসে তখন সময়, যে রাজা ঈশানচন্দ্র মাণিক্য বলরাম হাজারিকে পদচ্যুত করে এবং তাকে নির্বাসনে দেওয়া হয়। এবং কিছুদিন পর সে উপেন্দ্র মাণিক্য কিন্তু মৃত্যু হয়। এইভাবে এটাই ছিল যে তিপ্রা বিদ্রোহ কীভাবে শুরু হয় এবং কীভাবে শেষ হয়েছিল, কারা সেই বিদ্রোহ নায়ক ছিল, কীভাবে সেই বিদ্রোহ করেছিল। বিদ্রোহ তো বেশি লং ছিল না, যেভাবে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেইভাবে কিন্তু এই বিদ্রোহটা বেশি লং ছিল না, যে কিছু সময় বিদ্রোহ ছিল, বাট কিছু বিদ্রোহের মধ্যে সেই বিদ্রোহ অনেকটা মানুষের মধ্যে জায়গা করে নিয়েছিল, মানুষকে ততটা হয়রানি দিয়েছিল যে মানুষ বিদ্রোহ না করে পারছিল না। তখন সময় সেইভাবে তিপ্রা বিদ্রোহ সেই রিভোল্টটা বা ক্ষেত্রটা বা ফিল্ডটা সেটা তৈরি হয়েছিল। সো ফ্রেন্ড, হোপফুলি তোমরা বুঝতে পারছো যে তিপ্রা বিদ্রোহ কী ছিল এবং তিপ্রা বিদ্রোহ কীভাবে আসে। তোমরা যদি এই ক্লাসটি ভালো করে 1-2 বার আরও দেখো, তাহলে কিন্তু লিখতে পারবে, তাহলে পড়তে হবে না বাড়িতে গিয়ে, না আরেকবার পড়ে দেখি, পড়ার কিছু নেই আর। তিপ্রা বিদ্রোহ খুবই ছোট্ট বিদ্রোহ ছিল, যদি তোমরা 1-2 বার আবার রিভাইজ করো তাহলে কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে? তো এখন কি করবে সবাই, এখন সবাই যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে উইদিন 5 মিনিটের মধ্যে, সরি উইদিন 10 মিনিটের মধ্যে তোমরা যারা যারা রুলং দেবে তাদেরই রুলং কাউন্ট করা হবে, ঠিক আছে? যারা যারা রুলং দেবে তাদের রুলংই কাউন্ট করবে, কিন্তু আফটার 10 মিনিট কিন্তু কারোর রুলং কাউন্ট করা হবে না। যদি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেও তোমরা, দেখি যে রাত্রে 12টার সময় দৌ, তো সেই ক্ষেত্রে আমরা কি রাত্রে 12টার সময় বসে থাকবো যে তোমার রুলং কাউন্ট করার জন্য? সো ফ্যান উইদিন 10 মিনিটই থাকবে। তোমরা চাইবে যে লাইভ ক্লাসে আসতে, লাইভ ক্লাসে আসলে কিন্তু তোমাদের রুলংগুলো কাউন্ট করবে। কালকে তো বাই মিস্টেকে করতে পারেনি, তো আজ তো লাইভ তোমাদেরকে আগেই বলে দিয়েছি, ইনফর্ম করে দিয়েছি, হোপফুলি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো উইদিন 10 মিনিট, 10 to 15 মিনিটের মধ্যে দেবে, যারা দেবে তাদেরই রুলং কাউন্ট করবে, বাকি যারা দেবে তাদের কিন্তু কাউন্ট করা হবে না ফ্রেন্ড, ঠিক আছে? সো টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।